আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? তোমাদের প্রথম পর্ব পরীক্ষা শেষ হয়েছে, সামনে দ্বিতীয় পর্ব পরীক্ষা আছে। আশা করি সবাই পড়াশোনায় মনোযোগী আছো। তোমাদের মনোযোগটাকে আর একটু বাড়াতে আমি একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা দেখি আজ তোমাদের কোন অধ্যায় থেকে কি বিষয়ে পড়াবো। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, একটি ভিডিও আমরা এখন দেখব। ভিডিওতে তোমরা কি দেখতে পেলে? আসলে ভিডিওতে আমরা দুর্যোগ দেখতে পেলাম। আমাদের আজকের পাঠের বিষয় হলো দুর্যোগের ধারণা এবং ধরন, অর্থাৎ দুর্যোগ কাকে বলে, দুর্যোগ বলতে কি বোঝায় এবং দুর্যোগের শ্রেণী বিভাগ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয়ে বলতে পারবে বা বুঝতে পারবে সেগুলো হলো দুর্যোগ কি তা বলতে পারবে, দুর্যোগ সৃষ্টির কারণগুলো বর্ণনা করতে পারবে। দুর্যোগ কি? আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখা যাচ্ছে বন্যা। এখানে মানুষ পানির মধ্যে আছে। এই ছবিতে দেখতে পাচ্ছি খরা, অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ। এটা হলো জলোচ্ছ্বাস। পরিবেশের অস্বাভাবিক অবস্থাকে দুর্যোগ বলে। কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক এবং অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য এবং সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ হিসাবে বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক এবং অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য এবং সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয় বা তখন তাকে দুর্যোগ বলা হয়। দুর্যোগ কেন সৃষ্টি হয়? আমরা এখানে একটা চিত্র দেখলাম যে হাতে সিগারেট, তা থেকে ধোঁয়া বের হয়েছে। এই ধোঁয়া বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেরিয়ে দেয় এবং দুর্যোগ সৃষ্টি হয়। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এখানে বনে আগুন লেগেছে, বন উজাড় হয়ে যাচ্ছে। এটাও দুর্যোগ সৃষ্টির একটি কারণ।
অসতর্ক অবস্থায় ধূমপান করা, অসতর্ক অগ্নি ব্যবহার করা বা আগুন ব্যবহার করা অসতর্কভাবে, প্রিয় শিক্ষার্থী, দুর্যোগ দুই ধরনের, একটি হলো প্রাকৃতিক দুর্যোগ, আরেকটি হলো মানবসৃষ্ট দুর্যোগ। মানবসৃষ্ট দুর্যোগ কাকে বলে? যুদ্ধ বিগ্রহ, হরতাল, দাঙ্গা, বৃক্ষ নিধন বা বনাঞ্চল নিধন, বন উজাড়করণ, নদীর স্বাভাবিক প্রবাহের বাধা সৃষ্টি করা, অপরিকল্পিত নগরায়ন বা শহরের সৃষ্টি বা বৃদ্ধি, মানুষের অপকর্ম বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ হয় তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলা হয়। অর্থাৎ মানবসৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকাণ্ডের ফল এবং মানুষ সচেতন এবং সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারে। মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। প্রিয় শিক্ষার্থী, আমি সংজ্ঞাটি আরেকবার বলছি। মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলা হয়। সংক্ষেপে মানবসৃষ্ট দুর্যোগ হলো মানুষের অপকর্ম বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলা হয়। প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বোঝায়? বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস একটা প্রাকৃতিক দুর্যোগ, কালবৈশাখী ঝড় এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ, সুনামি এটাও প্রাকৃতিক দুর্যোগ, টর্নেডো এটাও প্রাকৃতিক দুর্যোগ, ও আগ্নেয়গিরির অগ্নুপাত এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ, খরা এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগই হইল প্রাকৃতিক দুর্যোগ। যেমন প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি। অর্থাৎ প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি। যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদী ভাঙ্গন, সুনামি, আগ্নেয়গিরির অগ্নুপাত প্রভৃতি হলো এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির বিভিন্ন কারণ। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্পের সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। ভূমিকম্পের ব্যাপারে আমরা আগাম সতর্ক সংকেত দেওয়া সম্ভব নয়। ভূমিকম্পের সময়
কিছু বুঝে ওঠার আগেই একটি বা কয়েকটি ঝাঁকুনিতে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। একই স্থানে সাধারণত পরপর কয়েকবার বড়, মাঝারি এবং মৃদু ধরনের ভূমিকম্প হতে পারে। ইরান, চীন, মেক্সিকো, চিলি ও জাপানের ভূমিকম্পে আমরা তার প্রমাণ পেয়েছি। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম অঞ্চলে এই ঝুঁকি বেশি। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ইদানিং প্রায়ই মৃদু ভূমিকম্প হচ্ছে। 2011 সালের 18 সেপ্টেম্বর সংঘটিত ভূমিকম্পটি ছিল বেশ প্রচণ্ড। এ ভূমিকম্পে সারা বাংলাদেশ কেঁপে ওঠে। ভূমিকম্প প্রতিরোধের কোনো ব্যবস্থা এখনো মানুষের জানা নেই। তবে ভূমিকম্পের সময় আত্মরক্ষা বা ভূমিকম্পের পর উদ্ধার এবং ত্রাণ কার্য সম্পর্কে মানুষকে ধারণা দিতে হবে। আর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেমন জলোচ্ছ্বাস, টর্নেডো এগুলো সম্পর্কে অগ্রিম বা আগাম কিছুটা ধারণা পাওয়া যায়, বা আবহাওয়াবিদরা এটা বুঝতে পারেন যে আজকে টর্নেডো বা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হতে পারে। কিন্তু এমন কোনো যন্ত্র এখনো আবিষ্কৃত হয় নাই যা দিয়ে ভূমিকম্প হবে সেটা অগ্রিম ধারণা লাভ করা যায়। এই জন্যই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেক বেশি। যেহেতু অন্যান্য দুর্যোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়, এই জন্য নিরাপদ আশ্রয়ে জানমাল নেওয়া যায়, এই কারণে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়। কিন্তু ভূমিকম্পে যেহেতু অগ্রিম কোনো আভাস পাওয়া যায় না, এই জন্য ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। সুনামি। সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগের নাম। এটি মূলত জাপানি শব্দ, যার অর্থ হলো সমুদ্র তীরের ঢেউ। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা অগ্নুপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এই প্রবল ঢেউ উপকূলে এসে তীব্র বেগে আছড়ে পড়ে। এই সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, সমুদ্রের ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে ভয়ঙ্কর গতিতে উপকূলের 10 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়তে পারে। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই উপকূলের ঘরবাড়ি, দালান, রেলপথ, রাস্তাঘাট, বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য কেন্দ্র প্রভৃতি ধ্বংস হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, 2011 সালে জাপানের উত্তর পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয়। 8.9 মাত্রার ভূমিকম্পে এই সুনামি সৃষ্টি হয়। জাপানের রাজধানী টোকিও শহরে প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্বে এই সুনামি আঘাত হেনেছিল। এর ফলে জাপানের 5টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক তেজস্ক্রিয়তা বাতাস এবং পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মানুষের জীবন এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। সুনামির সময় হাজার হাজার ট্রেন যাত্রী নিখোঁজ হয়, জাহাজ নদীগর্ভে একদম তলিয়ে যায়। কাজেই দেখা যাচ্ছে যে এই সুনামি এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যার প্রভাবে জানমাল এবং সম্পদের ব্যাপক ক্ষতি হয়, পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়। ভূমিধস। পাহাড়ের মাটি ধসে পড়াকে ভূমিধস বলা হয়। যেসব পাহাড় বেলে পাথর বা শেল কাদা মাটি দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদী এবং ভারী বৃষ্টিপাতের কারণেই ভূমিধস ঘটে থাকে। তাছাড়া মানুষের ব্যাপক হারে গাছপালা এবং পাহাড় কেটে ভূমিধসের কারণ ঘটায়। ভূমিধসের ফলে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়তে পারে। আমাদের দেশে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায়ই ভূমিধস হয়ে থাকে এবং ভূমিধসের ফলে মানুষের যেমন প্রাণহানি ঘটে, তেমনি ঘরবাড়ি এবং সম্পদ নষ্ট হয়।
প্রিয় শিক্ষার্থী, আমাদের আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হলো অগ্নিকাণ্ড বা দাবানল। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে, তেমনি মানুষের অসাবধানতার ফলেও বা দুর্ঘটনাজনিত কারণেও ঘটতে পারে। প্রচণ্ড দাবদাহের কারণে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়। একে দাবানলও বলে। এর ফলে বৃক্ষ সম্পদ নষ্ট হয় এবং নষ্ট হয় জীববৈচিত্র্য। আমাদের দেশে দাবানলের ঘটনা সাধারণত ঘটে না, কাজেই আমাদের দেশে অগ্নিকাণ্ডকে ঠিক প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না। এখানে দুর্ঘটনা বা মানুষের অসাবধানতাই অগ্নিকাণ্ডের কারণ। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড সাধারণত শিল্প কারখানা, তৈল শোধনাগার, গার্মেন্টস শিল্প, পাটকল, রাসায়নিক গুদাম বা কারখানা, এমনকি বসতবাড়ি বা দোকানপাট, অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঘটতে দেখা যায়। ঢাকার নিমতলীতে রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানি ঘটেছে। অনেকে পঙ্গু হয়ে পড়েছে, অনেক পরিবার সর্বশান্ত হয়ে গেছে। এছাড়াও আমাদের দেশে গ্রাম এবং শহরাঞ্চলে জ্বলন্ত চুলা, কুপি, মশার কয়েল, সিগারেটের আগুন, হারিকেন প্রভৃতি থেকে অসাবধানতাবশত অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে আসলে আমাদের দেশে প্রাকৃতিক যে অগ্নিকাণ্ড ঘটে সেটা আমাদের দেশে সাধারণত দেখা যায় না। আমাদের দেশে মানুষের অসাবধানতাবশত বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড দেখা যায়। সেটা বসত বাড়িতে আগুন লেগে হতে পারে, অথবা বিভিন্ন শিল্প কারখানায় অথবা গার্মেন্টস শিল্পে অগ্নিকাণ্ড দেখা যায়। ভৌগোলিক অবস্থানে প্রাকৃতিক দুর্যোগ ঘটে। তারপরে ভূমির গঠন এর কারণেও প্রাকৃতিক দুর্যোগ হয়। জলবায়ুগত প্রভাব এর কারণেও প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। নদী নালা, খাল বিল এগুলো ভরাট হয়ে গেলেও দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। পরিবেশের অস্বাভাবিক অবস্থাকেই মূলত দুর্যোগ বলা হয়। হরতাল কোন শ্রেণীর দুর্যোগ? হরতাল হলো মানবসৃষ্ট দুর্যোগ। চিত্রের দুর্যোগটি কোন শ্রেণীর? এটা হলো বনে আগুন লেগেছে, এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ। এইখানে চিত্রে যে দুর্যোগটা দেখা গেছে এটা মানবসৃষ্ট দুর্যোগ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পাঠে জানলাম যে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, প্রাকৃতিক দুর্যোগ কয় ধরনের। আমরা জানলাম প্রাকৃতিক দুর্যোগ হলো দুই ধরনের। প্রাকৃতিক দুর্যোগ দুই ধরনের, একটা হলো প্রাকৃতিক দুর্যোগ আর একটা হলো মানবসৃষ্ট দুর্যোগ। আবার দুর্যোগের বিভিন্ন ধরনও আছে, ধরনগুলো আমরা জানছি। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জেনেছি। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ছিল ভূমিকম্প, সুনামি, ভূমিধস এবং অগ্নিকাণ্ড বা দাবানল। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পাঠ থেকে একটি বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা সবাই খাতায় লিখবে। মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধ করলেই প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব। মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধ করলে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব। যেহেতু দুর্যোগ দুই ধরনের, একটা প্রাকৃতিক দুর্যোগ আর একটা হলো মানবসৃষ্ট দুর্যোগ। তবে মানবসৃষ্ট বিভিন্ন কারণে যেমন মানবসৃষ্ট দুর্যোগ হয়, তেমনি মানবসৃষ্ট দুর্যোগের কারণে আবার প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। এই জন্যই দেখা যায় যে মানবসৃষ্ট দুর্যোগ যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে প্রাকৃতিক দুর্যোগ যদিও একেবারে নির্মূল হবে না, তথাপি প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও কমিয়ে আনা যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই হোমওয়ার্কটা খাতায় লিখবে যে মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধ করলে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা পড়াশোনায় মনোযোগী থাকবে, অভিভাবকের কথা শুনবে, সবাই বাড়িতে অবস্থান করবে, সুস্থ থাকো, সুন্দর থাকো এই কামনায়। খোদা হাফেজ।